ওয়েলডান ইনভেস্টিং এর পক্ষ থেকে স্বাগত। আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫। আজকের বাজারে একটা বেশ বড় পতন দেখলাম কিন্তু। সেন্সেক্স প্রায় 625 পয়েন্টস নিচে, আর নিফটি তো ২৪,৮৫০-এর নিচে চলে এসেছে। আজ আমরা এই পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। মানে কেন এই পতন, কোন সেক্টরগুলো বেশি চাপ পড়ল, আর কিছু কোম্পানির কি খবর সেই সব। বাজার যা আজ এতটা পড়ল, এর পেছনে মূল কারণগুলো কি কি মনে হচ্ছে? মানে একটা কারণ নাকি অনেকগুলো একসাথে? হ্যাঁ, মনে হচ্ছে কয়েকটা জিনিস একসাথে কাজ করেছে। প্রথমত দেখুন, ফরেন ক্যাপিটাল আউটফ্লো, এটা একটা বড় ব্যাপার। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স মানে এফপিআইস, ওরা তো মে মাস জুড়ে ভারতীয় স্টক বিক্রি করে চলেছে। গতকালও মানে ২৬ মে এফপিআই বাইং ছিল খুবই কম, মাত্র ১.৪ বিলিয়ন। বাজারে এখন নতুন করে কেনার মতো মানে পজিটিভ ট্রিগার্সের অভাব দেখা যাচ্ছে। আচ্ছা, এই এফপিআই আউটফ্লো তো কিছুদিন ধরেই দেখছি আমরা। এর সাথে কি ভ্যালুয়েশনের চাপটাও যুক্ত হয়েছে? মানে দামটা খুব বেশি মনে হচ্ছে? ঠিক তাই, ঠিক ধরেছেন। দ্বিতীয় কারণ হল স্ট্রেচড ভ্যালুয়েশনস। নিফটি 50-র ভ্যালুয়েশন অনেকের কাছেই বেশ হাই মনে হচ্ছে, সত্যি। তাই হয়তো শর্ট টার্মে বাজার একটু থিতু হতে চাইছে বা পড়ছে। যতক্ষণ না আর্নিংস গ্রোথে একটা স্পষ্ট উন্নতি দেখা যাচ্ছে, ততক্ষণ হয়তো বড় র্যালি আসা কঠিন। হুইলার্ন ইনভেস্টিং মনে করে এই ভ্যালুয়েশনের দিকটা খেয়াল রাখা জরুরি। আর ৩ নম্বর কারণটা হল জিওপলিটিক্যাল আনসার্টেনিটি। গ্লোবাল অনিশ্চয়তা তো আছেই, তাই না? সেটা লগ্নিকারীদের বেশ সতর্ক করে তুলেছে। ট্রেড ইস্যুজ, ধরুন ইউএসএর সাথে কোনো সমস্যা বা দেশের ভেতরে স্লো ওয়েজ গ্রোথ, এই রিস্কগুলো তো রয়েই গেছে। আর কোনো তাৎক্ষণিক কারণ, মানে আজকের দিনের জন্য বিশেষ কিছু? হ্যাঁ, চতুর্থ কারণ হল ল্যাক অফ ইমিডিয়েট পজিটিভ ট্রিগার্স। দেখুন, ভারতের ইকোনমি মোটের ওপর স্ট্রং, মনসুন ফোকাসড ভালো, রিটেল ইনভেস্টমেন্ট বাড়ছে, এগুলো সবই ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে বাজারে নতুন করে গতি আনার মতো কোনো বড় খবর নেই সত্যি বলতে। এর সাথে ইন্ডিয়া ভিক্স মানে ভলেটাইলিটি ইন্ডেক্স, সেটাও আজ প্রায় 5.55% বেড়েছে। মানে বাজার বেশ অস্থির। আচ্ছা, বুঝলাম। তাহলে এই যে সামগ্রিক পতন, এর মধ্যেও নিশ্চয়ই কিছু কোম্পানির শেয়ারে বেশ ওঠানামা দেখা গেছে। কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। অবশ্যই, কিছু স্টক বেশ চাপের মুখে ছিল, আবার কিছু ভালো ফলো করেছে। যেমন ধরুন ওলেক্ট্রা গ্রিন টেক, ওদের শেয়ার আজ প্রায় 12% পড়েছে, যদিও ওদের Q4 FY25 প্রফিট মানে গত বছরের এই সময়ের তুলনায় YoY 38% বেড়ে 0.2 বিলিয়ন হয়েছে, কিন্তু আগের কোয়ার্টারের QoQ তুলনায় আবার 56% কমে গেছে। রেভিনিউ YoY 55% বাড়লেও QoQ 13% কমেছে। তার উপর মহারাষ্ট্রতে যে 5150 ইলেকট্রিক বাস সরবরাহর অর্ডার ছিল, সেটা সময়মতো ডেলিভারি না করার জন্য বাতিল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হুইলার্ন ইনভেস্টিং লক্ষ্য করেছে ইভি সেক্টরে এই ধরনের খবর কিন্তু শেয়ারের দাগে বেশ প্রভাব ফেলে। শুধু ইলেকট্রা নয়, আরও কিছু শেয়ারও তো চাপ দেখা গেছে বলছিলেন। হ্যাঁ, ফার্স্ট ক্রাই মানে ব্রেনবিজ সলিউশনস, ওদের শেয়ার প্রায় 6% কমেছে। ওদের Q4 FY25 নেট লস বেড়ে হয়েছে 111.5 কোটি রুপায়। আগের বছর এই সময় লস ছিল 43.2 কোটি রুপায়। ইন্ডিগোর শেয়ারও প্রায় 3% পড়েছে, কারণ কো-ফাউন্ডার রাকেশ গাঙ্গওয়াল ব্লক ডিলের মাধ্যমে একসাথে অনেক শেয়ার বিক্রি করে স্টেক কমাতে পারেন, এরকম একটা খবর এসছে। এগুলো তো গেল বেশ নেতিবাচক খবর। ইতিবাচক কিছুও তো ঘটেছে নিশ্চয়ই এই বাজারে। অবশ্যই ঘটেছে। কার্নেক্স মাইক্রোসিস্টেমস ইন্ডিয়া, এটা একটা রেলওয়ে স্টক, আজ 5% বেড়ে 1148.8 হয়েছে। আর শুধু আজ নয়, গত 10 দিনে শেয়ারটা প্রায় 45% বেড়েছে, কারণ ওদের Q4 রেজাল্ট দুর্দান্ত। প্রফিট হয়েছে 0.1 বিলিয়ন, যেখানে গত বছর লস ছিল। আর রেভিনিউ প্রায় 329% জাম্প করেছে। ওদের অর্ডার বুকও খুব স্ট্রং, প্রায় 21.2 বিলিয়ন। আসলে রেলওয়ে সেক্টরের বৃদ্ধি, সরকারি বিনিয়োগ যেমন ন্যাশনাল রেল প্ল্যান 2030 আর কভাচ সেফটি সিস্টেম, এগুলোর সুবিধা পাচ্ছে কোম্পানিটা। দারুণ খবর তো কার্নেক্সের জন্য। বাহ, আর কিছু এমন ভালো খবর আছে তো। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস শেয়ারটা আজ 3.5% বেড়েছে, কারণ ওদের যে জিও ব্ল্যাকরক জেভি আছে
মানে জয়েন্ট ভেঞ্চার, সেটা মিউচুয়াল ফান্ড ব্যবসা শুরু করার জন্য সেবির অনুমোদন পেয়েছে। এটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টরের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। উই লার্ন ইনভেস্টিং মনে করে এটা একটা বড় পদক্ষেপ। এছাড়া ভালো ফলাফলের কারণেও কিছু শেয়ার এই বাজারে নজর কেড়েছে। যেমন ধরুন BEML ভালো Q4 ফলাফলের পর বেড়েছে। রিয়েল এস্টেটে শ্রীরাম প্রপার্টিজ, ওদের Q4 প্রফিট 137% বেড়েছে, শেয়ার প্রায় 15% উপরে বন্ধ হয়েছে। ইনফোএজ মানে নকরি, ওদের Q4 বিলিংস 19% বেড়েছে আর ওরা ক্যাশ প্রফিটেবিলিটি দেখাচ্ছে। বায়ার ক্রপ সায়েন্সের প্রফিট 49% জাম্প করেছে, শেয়ার প্রায় 12% বেড়েছে। বাহ, অনেকগুলো ভালো খবরও আছে তাহলে। আর ডিফেন্স সেক্টর, সেটার কি খবর? সম্ভাব্য 44,000 কোটি টাকার অর্ডারের খবর আছে, তো সেটার প্রভাবেই বেড়েছে। সুতরাং বুঝতেই পারছেন, একদিকে পতন থাকলেও কিছু নির্দিষ্ট সেক্টর বা স্টক কিন্তু ভালো ফল করেছে। তাহলে আজকের বাজার পরিস্থিতিকে সংক্ষেপে কিভাবে ব্যাখ্যা করা যায়? একটা বেশ মিশ্র ছবি দেখা যাচ্ছে, তাই না? একদম, দিনটা বেশ ভলেটাইল ছিল, সন্দেহ নেই। সেন্সেক্স আর নিফটি পড়েছে, মূলত এফপিআই আউটফ্লো, হাই ভ্যালুয়েশন আর তাৎক্ষণিক পজিটিভ ট্রিগার্সের অভাবে। আইটি, অটো, এফএমসিজি সেক্টর চাপের মুখে ছিল, কিন্তু এই পতনের মধ্যেও রেলওয়ে, ডিফেন্সের মতো কিছু সেক্টর আর কর্নেক্স, জিও ফাইন্যান্সিয়াল, শ্রীরাম প্রপার্টিজ, ইনফোএজ, বায়ার ক্রপ সায়েন্সের মতো কিছু কোম্পানির শেয়ার কিন্তু ভালো ফল করেছে। বাজারের এই মিশ্র চরিত্রটা বোঝাটা খুব জরুরি। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই দিকটা তুলে ধরতে চায়। এরকম একটা ভলিটাইল পরিস্থিতিতে, মানে যখন বাজার এত ওঠানামা করছে, লগ্নিকারীদের জন্য কি পরামর্শ থাকবে? একটু কি সতর্ক থাকা ভালো? হ্যাঁ, অ্যানালিস্টরা এখন একটু সতর্ক থাকার কথাই বলছেন। মার্কেট শর্ট টার্মে কনসলিডেট করতে পারে, মানে থিতু হতে পারে, বা হয়তো আরও কিছুটা পড়তে পারে। তাই আর্নিংস গ্রোথ কেমন থাকে সেদিকে নজর রাখাটা এখন খুব জরুরি হবে। খুব অ্যাগ্রেসিভ ট্রেডিং হয়তো এই সময় এড়িয়ে যাওয়াই ভালো, বরং কোয়ালিটি স্টকসের দিকে নজর রাখা যেতে পারে। আর সবচেয়ে জরুরি হল লং টার্ম লক্ষ্যের জন্য ডিসিপ্লিনড থাকা। এটা বারবার আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে বলি। এই লং টার্ম ডিসিপ্লিনের গুরুত্ব বোঝাতে কোনো উদাহরণ, মানে কিভাবে এটা সাহায্য করে? অবশ্যই, এই যে অস্থিরতা, এটা তো বাজারের অঙ্গ, তাই না? দীর্ঘমেয়াদী লক্ষ্যে স্থির থাকলে এই ওঠানামাগুলো পেরিয়ে যাওয়া যায়। যেমন ধরুন, একটা সাধারণ হিসাবে দেখা গেছে, যদি গড়ে 12% অ্যানুয়াল রিটার্ন পাওয়া যায়, তবে মাসে মাত্র 5,930 করে ইনভেস্ট করলে 25 বছরে 1 crore কর্পস তৈরি করা সম্ভব। এটাই ডিসিপ্লিনড ইনভেস্টিং আর পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের জাদু আর কি। উই লার্ন ইনভেস্টিং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাস রাখে। আজকের মতো এইটুকুই। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রইল ভাবার জন্য। এই রকম অস্থির বাজারে নিজের দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলো স্থির রাখা এবং সেই অনুযায়ী বিনিয়োগ চালিয়ে যাওয়াটা ঠিক কতটা জরুরি বলে মনে হয়? উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার কথা হবে।